আমাকে আমার কথা শুনতে পাচ্ছো? জি আপু। জি আপু। স্ক্রিন দেখতে পাচ্ছো? জি জি আপু। ওকে, ঠিক আছে। তো দেখো, যে রেশমি কাপড় যে যদি ঘষা হয় তাহলে এগুলো ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে, মানে ওই যে ওইখানে ইলেকট্রনের আদান প্রদান হয়, চার্জের সৃষ্টি হয়, তখন আর কি এই ঘটনাটা সৃষ্টি হচ্ছে। তো এই ঘটনার জিনিসটার পুরো বর্ণনা দিচ্ছিলেন ডক্টর গিলবার্ট। হ্যাঁ, জাস্ট এতটুকুই মনে রাখো, ডক্টর গিলবার্ট এই ঘটনাটার পুরো বর্ণনা দিচ্ছে। দ্যাটস ইট, এখান থেকে আর কিছু লাগবে না। আচ্ছা, এই ধর্মকে তড়িতাহিতকরণ বা ইলেকট্রিফিকেশন বলা হয়। হ্যাঁ, তাহলে ইলেকট্রিফিকেশন ঘটনাটা কে বর্ণনা দিয়েছেন বলেন তো? ডক্টর ডক্টর গিলবার্ট। গিলবার্ট। ডক্টর গিলবার্ট। ওকে, ডান। এখান থেকে আর কিছু পড়া লাগবে না, চলে আসো পরের টপিকে, কুলম্বের সূত্র, ক্ষেত্র তত্ত্ব। আমরা মহাকর্ষ সূত্র থেকে কি জানছিলাম? দুইটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে কিভাবে, মানে কি হয় এদের মধ্যে, এই যে চার্জ, আকর্ষণ বলের মান বা যাই হোক, এই বলের মানটা কিরকম মহাকর্ষ বলের ক্ষেত্রে? আকর্ষণ ধর্মী। ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের সমানুপাতিক। ব্যস্তানুপাতিক, তাই না? এরকম ছিল না? আর সংযোজক হ্যাঁ। সরলরেখা বরাবর ক্রিয়া করে। সেম এই কথাটাই দেখো কুলম্বের সূত্রের ক্ষেত্রেও, যে এই জিনিসটা এইভাবে ক্রিয়া করবে। হ্যাঁ, এই পরিমাণের সমানুপাতিক হবে Q1 Q2, আর মধ্যবর্তী দূরত্ব এটার ব্যস্তানুপাতিক, হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতিক Q1 Q2/d², F সমানুপাতিক হবে। আচ্ছা, আর এটা মধ্যবর্তী দূরত্বের মাধ্যমের উপর ডিপেন্ড করে। তাহলে প্রশ্ন আসবে, কুলম্বের সূত্র বা দুইটি বস্তুর মধ্যে, দুইটি চার্জের মধ্যকার আকর্ষণ বিকর্ষণ বল কিসের উপর ডিপেন্ড করে না? তাহলে এই তিনটার বাইরে যেটা থাকবে সেটাই। এতটুকু কি ক্লিয়ার? জি আপু। জি আপু। জি আপু। ঠিক আছে। আরেকটা জিনিস লাগবে, যে কুলম্বের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য বলো তো? বিন্দু চার্জ। বিন্দু চার্জ মানে কি? অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, একেবারে একটা বিন্দুর মতো, জাস্ট একটা এইরকম কোনো জিনিসের আকার যদি হয়, সেটার চার্জকে কি বলা হয় বলো তো? বিন্দু চার্জ। বিন্দু চার্জ। স্যার, প্রশ্ন যদি আসে যে বিন্দু চার্জ কার ক্ষেত্রে প্রযোজ্য, কি দিবা? কুলম্বের সূত্রের ক্ষেত্রে। কুলম্বের কুলম্বের সূত্র। সূত্র। বিদ্যুৎ চার্জের ক্ষেত্রে কি প্রযোজ্য? কুলম্বের সূত্র প্রযোজ্য। ওকে, আচ্ছা, গেল। ঠিক আছে, এই সূত্রটাই আমরা দেখো এতক্ষণ বললাম, যে এফ এফ সমানুপাতিক Q1 Q2/d², ডি বা এখানে দূরত্বকে মানে আর দিয়েও প্রকাশ করা যেতে পারে। তাহলে আলটিমেটলি সূত্রটা কি হবে? এইরকম, হ্যাঁ, Q1 Q2/r²। আর এই সমানুপাতিক যদি উঠাই দেই, তাহলে আমার একটা ধ্রুবক আনা লাগবে না? সেই ধ্রুবকটা হলো জি কে। আপু। ওকে, তাহলে কে একটা সমানুপাতিক ধ্রুবক। এই কে এর একক লাগবে, প্রথম কথা, এই কে এর একক লাগবে। তারপরে কে সমান কি লেখা যায়? 1/4 পাই এপসাইলন। হ্যাঁ, এবার এপসাইলন নটও লেখে বেশিরভাগ সময়, কারণ শূন্য মাধ্যমের সাথে কম্পেয়ার করি যখন আমরা। তোমরা এগুলো অলরেডি জানো, আসলে এগুলো অনেক বেসিক সূত্র। তারপরে আমি একবার ওভারভিউ একটা লাগবে, সেটার জন্য বলতেছি। এফ সমান সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2/r²। ওকে, আচ্ছা, এরপর আসো এপসাইলন নটের মান বলো, সবাই বলো, দেখে বলো আমাকে এটা। 8.854 into 10 to Explain the it power by 8.854 minus 10 to 12 10⁻² কুলম্ব বল ⁻²। পার Newton নিউটন per মিটার meter স্কয়ার। square. 8.854 into 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। আর এটা 1/4 পাই এপসাইলন যখন করব, তখনকার মানটাও কিন্তু পরীক্ষায় আসে, 9 × 10⁹। 9 × 10⁹, জাস্ট এককটা উল্টাই যাবে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ওকে, তাহলে এখানে তুমি 1/4 পাই এপসাইলনের জায়গায় 9 × 10⁹ মানটা জাস্ট বসাই দিলে, আর কিছুই না। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি কি লাগতেছে? আমাদের কুলম্বের সূত্রটা জানা লাগবে, মানে সমীকরণটা জানা লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক আনতেছি, ধ্রুবকটার মান জানবো, সরি ধ্রুবকটার একক জানবো, এবং হ্যাঁ, এইটার এভাবে লেখা যায় 1/4 পাই এপসাইলন, এটার মান জানবো, আর এপসাইলন নটের মান জানবো। ওকে, এই জিনিসগুলো এই পেজ থেকে লাগবে আমার। ওকে, চলে আসো এবার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ভেক্টর রূপটা আপাতত জাস্ট একবার দেখে রাখলে হবে, এটা পরীক্ষায় আসে না, জাস্ট দেখো আর কি। হ্যাঁ, একটা একক ভেক্টর দিয়ে দিছি ইটা। আচ্ছা, এরপর দেখো চার্জের একক। চার্জের একক কি বলতো? কুলম। কুলম্ব। কুলম্ব। ঠিক আছে, চার্জের একক হলো কুলম্ব। ওকে, তাহলে আমার এই সংজ্ঞাটা লাগবে, হ্যাঁ, যে কুলম্ব কি, কুলম্ব কাকে বলে? দুটি সমমানের চার্জ শূন্য মাধ্যমে, কোন মাধ্যমে? শূন্য মাধ্যমে, এই জন্য এপসাইলন নট বলছি আমরা, সরি, 1 মিটার দূরে অবস্থান করে পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করলে, তখন আমরা কি বলবো? এক একক চার্জ বা 1 কুলম চার্জ। তাহলে প্রশ্ন আসবে যে 1 কুলম চার্জ হতে হলে দুইটি চার্জকে পরস্পর কত দূরত্বে থাকতে হবে বলো তো? 1 মিটার দূরত্বে।
1 মিটার দূরত্বে থাকতে হবে। আর এদের মধ্যবর্তী বলটা কিরকম হতে হবে? 9 into 10 to 9 the into power 10 to 9. the power 9 নিউটন। ভেরি গুড, 9 × 10⁹ এটা কিন্তু লাগবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, এখানে বলা হচ্ছে যে এই বলের প্রকৃতিটা কিরকম, কুলম্ব বলের প্রকৃতিটা কিরকম। এই এফ এর মান যদি পজিটিভ আসে তাহলে সেটা বিকর্ষণমূলক, আর যদি নেগেটিভ আসে তাহলে সেটা আকর্ষণমূলক। ওকে, এখন তাইলে এটা জাস্ট অপোজিট মনে রাখলেই হচ্ছে, ঠিক আছে। যেটা আমরা বিপরীত জেনে রাখবো, যে যদি পজিটিভ মান পাই তাহলে কি হবে সেটা বলো তো? বিকর্ষণমূলক। বিকর্ষণমূলক, হ্যাঁ। আর নেগেটিভ হলে আকর্ষণমূলক। ওকে, তাহলে এইটুকু শেষ। ক্ষেত্র তত্ত্ব কি? ক্ষেত্র তত্ত্ব হলো যে বলে না যে মানে জোর যার মূল্য তার টাইপের একটা কথা, মানে তুমি যে এলাকায় আছো ওই এলাকার মাস্তান যদি তুমি হও তাইলে কি সবকিছু তোমার হাতের মুঠোয় থাকবে, তাই না? তাইলে মানে তুমি যেখানে অবস্থান করতেছো ওর আশেপাশে যতখানি এলাকা জুড়ে তোমার প্রভাব বজায় থাকে সেটাই হলো ক্ষেত্র। বুঝতে পারছো? তুমি যেখানে আছো তার আশেপাশে যতখানি জুড়ে তোমার প্রভাব বজায় আছে। সেম গোস ফর দিস চার্জ। কোনো চার্জিত বস্তুর ক্ষেত্রেও আমরা এটাই বলি যে ওই যে চার্জটা যেখানে আছে আর ওর আশেপাশে যতখানি এরিয়া জুড়ে ওর প্রভাব থাকবে, মানে কোনো চার্জকে ওই এলাকায় আনলে সেটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে না কি হবে সবকিছু কিন্তু ডিসাইড করবে। বোঝা গেছে? তাইলে ক্ষেত্রতত্ত্ব হলো ওই এলাকাটার কথা বলা হচ্ছে, হ্যাঁ। ওকে, এই ম্যাথ গুলা লাগবে না, এই ম্যাথ গুলা একটু ভেবে চিন্তা করতে হয়, সময় দরকার হয়, এগুলা লাগবে না তোমাদের। যেটা ইম্পর্টেন্ট এইখানে অবজেক্টিভ আসার সম্ভাবনা সেটা হলো এই টপিকটা, চার্জের কোয়ান্টাম। হ্যাঁ, কি আসবে সেটা আমি বলে দিচ্ছি। এখান থেকে কোশ্চেন আসবে যে নিচের কোন চার্জটি পাওয়া সম্ভব নয়, নিচের কোন চার্জটি পাওয়া সম্ভব নয়। আমরা মনে রাখবো চার্জের মান নেগেটিভ পজিটিভ দুই ধরনের হইতে পারে, বাট অলওয়েজ কি হবে বলতো? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা হইতে হবে। আর ইলেকট্রনের চার্জের গুণিতক হবে, মানে পূর্ণ সংখ্যাই হবে। হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে চার্জের কোয়ান্টাম। এই যে প্রত্যেকটা মান তোমার ইলেকট্রনের চার্জের গুণিতক হচ্ছে, এটাই হলো চার্জের কোয়ান্টাম। ওকে, আচ্ছা। আর এখানে পূর্ণ সংখ্যা, জাস্ট এতটুকুই মনে রাখতে হবে, ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি এই মানটা হওয়া পসিবল বলো তো? 2.5 না না, না আপু। আপু। হবে না। 3.7 এটা হবে না। দেখো, আচ্ছা বলো তো এইটা হওয়া কি পসিবল কিনা? হবে হ্যাঁ আপু। আপু। হবে আপু। পসিবল, ডেফিনেটলি পসিবল। আমরা কি শিখলাম? ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা কি পূর্ণ সংখ্যা না? জি আপু। ঋণাত্মক জি পূর্ণ আপু। সংখ্যা। তাহলে এবার বলো এটা হবে কি হবে না? হবে। হবে। ওকে, ডান। এখান থেকে জাস্ট এতটুকু কনসেপ্টই লাগবে। চলে আসো চার্জের সংরক্ষণশীলতা। শক্তির সংরক্ষণশীলতা আমরা পড়ছিলাম যে শক্তি সৃষ্টি হয় না ধ্বংস হয় না, খালি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, পড়ছিলাম। জি জি আপু। আপু। জি আপু। সেম এটাই চার্জের সংরক্ষণশীলতা, ঠিক আছে। জি আপু। ওকে, এবার চলে আসো বিন্দু চার্জের জন্য আমরা কয়েকটা রাশি শিখবো। কি কি রাশি শিখবো? তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, আর তড়িৎ বিভব। হ্যাঁ, একই সাথে ইংলিশ গুলো দেখে রাখো। তড়িৎ বল কি হবে বলো তো? ইলেকট্রিক ফোর্স। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি বাংলা কি? তীব্রতা বা প্রাবল্য। তীব্রতা বা প্রাবল্য, ইন্টেন্সিটি, ঠিক আছে। আমরা বলি না আপু কোনো একটা, হ্যাঁ বলো। আপু আপনি যে একটু আগে বললেন না ওই যে ই ই এর একটা দিয়ে বললেন না যে এটা হবে কি না, হুম, তারপর ই মানে ওখানে ইলেকট্রনের যে চার্জ ওইটা না, তো ইলেকট্রনের চার্জ তো 1.6, ওইটা তো ভগ্নাংশ। ইলেকট্রনের চার্জের গুণিতক, ও ইলেকট্রনের আচ্ছা চার্জের গুণিতক, বুঝছো? এই যে আচ্ছা। এখানে এটাই বলছি, ইলেকট্রনের চার্জের গুণিতক। ওকে, জি আপু। আচ্ছা। আচ্ছা, এবার আসো তড়িৎ বল। আমরা পড়তেছিলাম যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আর বিভবের ইংলিশ কি? পটেনশিয়াল। হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়াল। ওকে, তাহলে তড়িৎ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এখান থেকে সব লাগবে হলো রাশি, লিখে রাখো দ্রুত সবগুলাই, যে এই যে এই টপিকটা থেকে রাশি, একক, মাত্রা, সমীকরণ। রাশি, একক, মাত্রা, সমীকরণ লিখছো সবাই? জি আপু। ওকে, জি আপু। ঠিক আছে। তাহলে তড়িৎ বলের ক্ষেত্রে রাশিটা আমরা কি বলতেছি? কি দ্বারা প্রকাশ করে? এফ দ্বারা। সমীকরণ কি?
এফ ইকুয়ালস টু কিউ কিউই ই। হ্যাঁ, আচ্ছা এবার বলো একক কি হবে? নিউটন নিউটন। বলের একক নিউটন। এভাবে করে এখানে যা যা প্রত্যেকটা রাশির মধ্যে আছে সবগুলো আমাদের পড়ে ফেলতে হবে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে পড়বো। আমরা সামনে আগে দেখো এই এখান থেকে প্রশ্ন আসবেই। এখানে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টপিকটা। স্থির তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনা অনেক ইম্পর্টেন্ট এই টপিকটা। তোমরা জানো এই তুলনামূলক টপিক গুলো সাধারণত মেডিকেলে দেওয়া হয়। দেখো এখানে বলতেছে কি, দুটি বলই সাদৃশ্য কি আর বৈসাদৃশ্য কি? দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা তো আমরা দেখেই আসছি। দুইটি বলই কেমন বল বলো তো? সংরক্ষণশীল বল। হ্যাঁ, আচ্ছা সংরক্ষণশীল বলকে কৃতকাজের পথের উপর ডিপেন্ড করে নাকি ডেস্টিনেশনের উপর ডিপেন্ড করে? কি পড়াইছিলাম? ডেস্টিনেশন ডেস্টিনেশনের উপর ডিপেন্ড করে, তাই না? তুমি কোথায় চান্স পাচ্ছ সেটাই ব্যাপার, তুমি কত কষ্ট করছো সেটা কেউ দেখতে যাবে না। এটাই হলো সংরক্ষণশীল বল। দুইটি বলই শূন্যস্থানে কাজ করে, দুটি বলই কেন্দ্রীয় বল। ঠিক আছে, তাহলে সবকিছু আমরা বুঝলাম যে কি বলতেছে, যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ঠিক আছে, সংরক্ষণশীল বল ঠিক আছে, শূন্যস্থানে কাজ করে ঠিক আছে, আরেকটা কি? কেন্দ্রমুখী বল বা কেন্দ্রীয় বল, সেন্ট্রাল ফোর্স। আচ্ছা এটাই তো গেল সাদৃশ্য। এবার আসো বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য কি হবে? স্থির তড়িৎ বল বেশি শক্তিশালী না মহাকর্ষ বল বেশি শক্তিশালী? স্থির স্থির তড়িৎ বল। তড়িৎ বল। বল স্থির তড়িৎ বল। তাহলে এখানে একটা পজিটিভ সাইন দিতে হবে। তারপর এটা আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী দুইটাই হইতে পারে। এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তোমরা যে কোনো একটা মনে রাখবা এই পাশে, হয় এইটা মনে রাখবা অথবা এইটা মনে রাখবা, যার যেটা ইম্পর্টেন্ট, মানে যার যেটা সুবিধা মনে হয়। এটা দুর্বল, এটা নির্ভর করে না সবসময় আকর্ষণধর্মী। এটা হয় এক পাশ মহাকর্ষ পড়বা অথবা স্থিতরিত বল পড়বা। ওকে, যে কোনো একটা জি আপু পড়বা। আচ্ছা, তবে এখান থেকে প্রশ্ন আসবে, বারবার বলতেছে এই টপিকটা থেকে। এবার চলে আসে তড়িৎ বলের উপরিপাতন নীতি। উপরিপাতন নীতি থেকে আসলে কিছু পড়া লাগবে না, লাগবে হলো জানার বিষয়। জানার বিষয়ের মধ্যে কি বলতেছে, দুটি আধানের মধ্যে ক্রিয়ারত বল অন্য কোনো আধানের উপস্থিতির উপর ডিপেন্ড করে না। মানে আমি আর তুমি যখন কথা বলবো, আমি তোমাকে যা মনে করব তুমি সেটাই, তুমি আমাকে যা মনে করবা সেটাই। মাঝখান দিয়ে অন্য কেউ এসে যা কিছু বলুক আমরা কিছু ধরবো না, গোনার মধ্যে রাখবো না। কথা বুঝছো? তুমি আর জি আমি আপু আছি আর কি, অন্য কেউ এসে আমাদের কিছু চেঞ্জ করতে পারবে না। স্থিতরিত বল সংরক্ষণশীল বল পড়ে আসছি। আর এই বলের সীমা হলো অসীম, স্থিতরিত বলের সীমা হলো অসীম। ওকে, স্থিতরিত বলের সীমা অসীম বলেই তো এটা অনেক শক্তিশালী বল, তাই না? আমরা তো এটাই পড়লাম মাত্র। ঠিক আছে, তাহলে এইগুলা গেল মোটামুটি। আহ আমরা আর 2 মিনিট পরে নামাজের ব্রেকে যাব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্র দেখো। তড়িৎ ক্ষেত্রকে, এই ক্ষেত্রের কথা আমি আগেও বলছি যে চারিদিকে যে অঞ্চল ব্যাপী তার প্রভাব বিস্তার করে সেই অঞ্চলকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে আমি কি দ্বারা প্রকাশ করতেছি বলতো? ই দ্বারা, ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, ই দ্বারা। আচ্ছা, তো এই আহ, তড়িৎ ক্ষেত্রের একক কি বলতো? জানো কেউ? ভোল্ট পার মিটার। দুইটা নিউটন একক পার আছে কুলম আসলে। হ্যাঁ, একটা আছে নিউটন পার কুলম আর একটা আছে ভোল্ট পার মিটার। তবে কোন এককটা বেশি ব্যবহৃত হয়? ভোল্ট পার মিটার। এই জন্যেই যদি শুধু জিজ্ঞেস করা হয় তড়িৎ ক্ষেত্রের একক কি, তাহলে ভোল্ট পার মিটার দিলে ভুল হবে না, কারণ ওটাই বেশি ব্যবহৃত হয়। বোঝা গেছে? জি আপু আচ্ছা, আর এটার সমীকরণটা কি? ই সমান মাইনাস ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখন তোমাদের এই সমীকরণটা জাস্ট এভাবেই আসে যে তড়িৎ ক্ষেত্রের সমীকরণ। সব থেকে বেশি প্রশ্ন আসে এই জিনিসটা, যে এটার একক কি। পারা যাবে তাইলে তড়িৎ ক্ষেত্রের একক কি? জি জি আপু। আপু। জি আপু ভোল্ট পার মিটার। ওকে, তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স কি বলতো? তড়িৎ ফ্লাক্স এভাবে মনে রাখবা, একটা তল বা পৃষ্ঠ হিসেবে আমরা কল্পনা করতেছি এবং এর মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা যায়, তড়িৎ বলরেখা যায়। চুম্বক বলরেখা পড়বো, এরকম তড়িৎ বলরেখাও আছে। হ্যাঁ, একটা তলে, এই যে ছবি দেখো, একটা তলের মধ্যে দিয়ে যতগুলো তড়িৎ বলরেখা মানে এরকম রেখা পাস করতে পারে সেটাই হলো কি তড়িৎ ফ্লাক্স। তাইলে এটাই কিওয়ার্ড। হ্যাঁ, তড়িৎ বলরেখা হলো কিওয়ার্ড। ওকে, এখন এখান থেকে প্রশ্ন আসবে, এখানে স্টার্ট দাও ভালো করে। সমান্তরালে থাকলে সর্বাধিক, সমকোণে থাকলে শূন্য। তাহলে এখানে লিখে রাখো, সমান্তরালে সর্বাধিক। লিখছো? সমান্তরালে ফ্লাক্স সর্বাধিক, এটাও লিখতে পারো। সমান্তরালে সর্বাধিক লিখছো সবাই? জি আপু
ওকে, জি আপু। তাহলে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আর তড়িৎ ক্ষেত্রের এখানে আর কি, এখানে আর মোটামুটি কিছু নাই। এই পর্যন্ত আমরা তড়িৎ বলরেখা আবার ব্রেক থেকে এসে পড়বো। আমাদের 5টা 27 বাজে, 5টা 37-এ আবার ক্লাস শুরু হবে, ঠিক আছে? নামাজি ব্রেক 10 মিনিট। সবাই আসছি? জি আপু। ওকে, জি আপু। ঠিক আছে। তো আমরা মোটামুটি তড়িৎ ক্ষেত্র পর্যন্ত পড়ে ফেলছি। এখন দেখো তড়িৎ বলরেখা পড়বো। তড়িৎ বলরেখা প্রথমে আমরা যদি চিন্তা করি যে তড়িৎ বলরেখা জিনিসটা কি, এমনিতে তো আমরা বুঝলাম যে একটা 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 নির্দিষ্ট তল বা একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে রেখা পাস করে। এখানে এইগুলাই যে তড়িৎ বলরেখা, তার কিছু বৈশিষ্ট্য আছে। দেখো কি বলতেছে, তড়িৎ ক্ষেত্রে আমি যদি একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করি, একটা মুক্ত ধনাত্মক চার্জ যদি স্থাপন করি, তাহলে সেটা যে পথে পরিভ্রমণ করে, যে পথে পরিভ্রমণ করে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। ওকে, তাহলে শর্ত আমার একটাই, যে তড়িৎ ক্ষেত্রে একটা মুক্ত ধনাত্মক চার্জ আমি স্থাপন করব, তারপর সেটা যে পথে পরিভ্রমণ করবে সেটাই তড়িৎ বলরেখা। ওকে, আর এটা আমরা আসলে তড়িৎ বলরেখা দিয়ে আমরা কি বুঝি বা কি পাই, মাত্রই যেটা পড়ে আসলাম। দেখো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অঙ্কিত স্পর্শক, এটা দাগাও, অঙ্কিত স্পর্শক কি নির্দেশ করে? তড়িৎ প্রাবল্যের দিক নির্দেশ করে। এটা সবাই দাগাই ফেলো। ওকে, তড়িৎ ক্ষেত্র একটু আগে আমরা পড়ে আসি তড়িৎ ফ্লাক্সের কথা, যে সমান্তরালে সর্বাধিক হয় আর সমকোণে শূন্য হয়। কি বলছে? তড়িৎ ক্ষেত্রে একটা মুক্ত ধনাত্মক চার্জ স্থাপন করে যে পথে পরিভ্রমণ করতেছে সেটাই তড়িৎ বলরেখা। আর তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আমি যদি বলরেখার সাথে একটা স্পর্শক আঁকি, তাহলে এটা কিসের দিক নির্দেশ করে? দ্রুত বলো। তড়িৎ প্রাবল্য। প্রাবল্যের দিক। তড়িৎ প্রাবল্যের দিক। এটা অবজেক্টিভ হিসেবে আসে, বুঝছো? ডিরেক্ট অবজেক্টিভ চলে আসে এই লাইনটা। আচ্ছা, আর কি বলতেছে? এটা হলো অতিক্রান্ত বলরেখার সংখ্যার প্রাবল্যের মানের সমানুপাতিক। অতিক্রান্ত বলরেখার সংখ্যা প্রাবল্যের মানের সমানুপাতিক। এটা একটু দেখে রাখবা। এই যে ধর্মগুলা, এখান থেকে প্রশ্ন আসবেই, এবং তোমরা এটার সাথে চুম্বক বলরেখার মিলও পাবা, আবার প্যাচ লাগাই ফেলবা। কেন? কারণ এখানে সবই ঠিক আছে, সব বৈশিষ্ট্য সেম, খালি একটা জিনিস একটু চেঞ্জ হয়। তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা, চুম্বক বলরেখা হলো বদ্ধ বক্ররেখা। এই একটা জায়গায় প্যাচ লাগে, বাকি সব সেম। ওকে, যে আড়াআড়ি ভাবে পার্শ্বচাপ দিয়ে পরস্পরকে কখনো ছেদ করবে না, তারপর ধনাত্মক ভাবে সে শুরু হবে আর ঋণাত্মকে গিয়ে শেষ হবে। হ্যাঁ, তারপর সংকুচিত হওয়ার চেষ্টা করে দৈর্ঘ্য বরাবর। আচ্ছা, তার কি বলে, একই পরিবাহীতে কখনো বলরেখা শুরু শেষে না, সেম। কিন্তু চৌম্বক বলরেখার ক্ষেত্রে সেম। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো একটাবার দেখে রাখবো। হ্যাঁ, যে এই যে যে ইয়েগুলো দাগাইছি, যে শব্দগুলো, তোমরা ওইটা দাগাও। খোলা বক্ররেখা আড়াআড়ি ভাবে চাপ দেয়, ছেদ করে না, ধনাত্মক ভাবে শুরু হচ্ছে বা ধনাত্মক ভাবে বের হচ্ছে, দৈর্ঘ্য বরাবর সংকুচিত হচ্ছে, আর ঘন হলে, ঘন সন্নিবিষ্ট হলে অবশ্যই তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাবে। আর কি বলতেছে? একই পরিবাহীতে শুরু বা শেষ হবে না। ঠিক আছে, এই 7টা পয়েন্ট আমার জানতে হবে। আর কি বলছি, চৌম্বক বলরেখার সাথে কোন পয়েন্ট এটার অমিল আছে বলো? বদ্ধ এটা বল খোলা মানে বক্ররেখা, খোলা এটা বদ্ধ বক্ররেখা আর বক্ররেখা। হ্যাঁ, বদ্ধ বদ্ধ বক্ররেখা। রেখার কথা বলা হয় চৌম্বকে, আমরা পড়বো, সমস্যা নাই। দেখো এবার আসো, তড়িৎ প্রাবল্য নিয়ে যে এত কথা বলতেছি, তড়িৎ প্রাবল্য জিনিসটা কি? এক কথায় তড়িৎ প্রাবল্য হলো একটা বল, একটা বল। কি বলতেছে? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করতেছে, সেম বলরেখার মতোই করার পরে সেটা যে বল অনুভব করে। তাহলে কি ওয়ার্ডটা হবে এখানে? বল। হ্যাঁ, বলের মান। ওকে, ঠিক আছে। তড়িৎ প্রাবল্যের এককটা সবাই দাগাও। নিউটন পার কুলম্ব। এটা আর কিসের একক ছিল? তড়িৎ ক্ষেত্র। ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকেও ই দ্বারা প্রকাশ করা হয়, আবার তড়িৎ ক্ষেত্র প্রাবল্যকেও ই দ্বারাই প্রকাশ করা হয়। হ্যাঁ, এটা একটা ভেক্টর রাশি, এগুলো কিন্তু কোশ্চেনে চলে আসে। আচ্ছা, এফ সমান কিউই, এটা আমরা আগেই পড়ে আসছি। এই সমীকরণটা অনেক আসে পরীক্ষায়, এই যে এই দুইটা ফর্ম, এটা তোমার অঙ্ক হিসেবেও দিয়ে দেয়, ছোট অঙ্ক হিসেবে, বা এরকম ডিরেক্ট সমীকরণ হিসেবেও দিয়ে দেয়। ওকে, এবার দেখো আধান ঘনত্ব বা আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা যদি আমি কথা বলি, জিনিসটা কি? ঘনত্ব বলতে কি বোঝায় আমরা নর্মালি জানি যে একক ক্ষেত্রফলে কোনো কিছুর মান বোঝায়, ঠিক আছে? এখানেও সেম, যে পরিবাহীর পৃষ্ঠের কোনো বিন্দু চারদিকে একক ক্ষেত্রফল, এটাই একটু দাগাও। প্রতি একক ক্ষেত্রফলের
উপরিস্থিত চার্জ বা আধানের পরিমাণকেই বলা হয় আধান ঘনত্ব। তাহলে আধান ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? সিগমা দিয়ে। আধান ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? সিগমা দিয়ে। সিগমা দিয়ে। সিগমার রাশিটা কি হবে? সিগমা সমান কিউ বাই এ। কি বলছি? একক ক্ষেত্রফল। তাহলে সমীকরণের নিচে কে থাকবে? ক্ষেত্রফল থাকবে না? এরিয়া বা ক্ষেত্রফল, এটাই দেখো লিখছে কিউ বাই এ, চার্জ বাই ক্ষেত্রফল। শেষ। এই প্রশ্নটা আসে অনেক বেশি। আধান ঘনত্বের একক সবাই বলো একবার। আধান কুলম্ব ঘনত্বের মিটার একক কি? স্কয়ার। কুলম্ব পার মিটার স্কয়ার। কুলম্ব পার মিটার স্কয়ার। ওকে, ডান। এরপর তড়িৎ প্রাবল্যের মান ওই সেমই, 1/4πε Q1 Q2 বাই আর স্কয়ার। এখানে খালি কিউ বাই আর স্কয়ার, মানে একটা চার্জের কথা বলতেছে। এখানে আর কিছু লাগবে না। এই মাত্রা লাগবে না। আমরা সামনে আগাই, তড়িৎ বিভবে চলে আসো। আচ্ছা, বিভব কি বলতো? কাজ। হ্যাঁ, বিভব হলো কাজের পরিমাণ। ভেরি গুড। প্রাবল্য মানে যেরকম বল, বিভব হলো কাজ। তো এখানে আসলে জিনিসটা কিরকম ভাবে সম্পর্কিত, এখানে বলতেছে দুইটা চার্জিত বস্তুর মধ্যে চার্জের আদান প্রদান হবে কিনা, মানে কে দিবে কে নিবে, বা আসলে এগুলা হবে কিনা, এগুলা যে নির্ধারণ করে সে হলো তড়িৎ বিভব। তড়িৎ অবস্থার দ্বারা নির্ধারিত হয়, সেটা হচ্ছে তড়িৎ বিভব। আচ্ছা, তড়িৎ বিভব শক্তি, এখানে থেকে এত ডেসক্রিপটিভ কিচ্ছু লাগবে না। একটা কোশ্চেন আসবে, পৃথিবীর বিভব কত ছিল? কারণ মনে আছে? শূন্য। ভেরি গুড। পৃথিবীর বিভব শূন্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। আচ্ছা, বিভবের সাথে সমীকরণটা কি হবে? ভি সমান ডাব্লিউ বাই কিউ। হ্যাঁ, ডাব্লিউ বাই কিউ। আচ্ছা, এখানে ডাব্লিউ কি? কাজ কি বলো? কাজ। হ্যাঁ, কাজ। ডাব্লিউ। আর কিউ মানে হলো চার্জ। ঠিক আছে, তাহলে ভি সমান ডাব্লিউ বাই কিউ। ওকে। তো সংজ্ঞাটা আমরা নর্মালি বিভবের সংজ্ঞা অসীম থেকেই ধরি। অসীম দূর থেকে একটা একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেম যে কথাটা বললাম, বিভব হলো কাজ। আর প্রাবল্য মানে বল। বল। ঠিক আছে, তাহলে এটাই আমরা শিখলাম। ভি সমান ডাব্লিউ বাই কি? কাজ, কিউ কাজ বাই চার্জ। গেল। আচ্ছা, তড়িৎ বিভবের একক কি? বিভবের একক কি আর তড়িৎ বিভবের একক কি বলো? বিভবের একক তো ভোল্ট। হ্যাঁ, তড়িৎ বিভবের একক জুল পার জুল কুলম্ব। পার কুলম্ব বা ভোল্ট নাকি? একই একই, ভোল্ট। জুল পার কুলম কি? ভোল্ট না? জি আপু। হ্যাঁ, একই কথা। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা আসে, লাল কালি দিয়ে মার্ক করা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন। তড়িৎ বিভবের একক কি? জুল পার কুলম বা ভোল্ট। ওকে। আচ্ছা, এরপরে চার্জের, চার্জগ্রস্ত গোলকের বিভব, এই টপিক থেকে কিছু লাগবে না। এই দুইটা লাইন পড়বা, এই জানার বিষয় 1 আর 2, এটা পড়তে হবে। এই যে বিভিন্ন ম্যাথ করতাম আমরা, আমি জানি না তোমরা আসলে এটা কিভাবে করছো। কিছু ম্যাথ আছে যে গোলকের পৃষ্ঠে, গোলকের ভেতরে প্রাবল্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা গোলকের আহ ধরো একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 5 মিটার। ঠিক আছে, এখন তোমাকে 4 মিটার দূরে কোনো বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে বলছে, তখন কিন্তু আমরা এই 5 মিটার ধরেই করতাম অঙ্কটা। কেন? কারণ ওই বিন্দুটা ভিতরে। বৃত্তের ভেতরে, ব্যাসার্ধের ভেতরে কনসিডার করা হয়। যদি বলা হতো 7 মিটার দূরে একটা বিন্দুর প্রাবল্য নির্ণয় করতে, তখন আমরা 7 মিটার ধরেই করতাম। ওকে, জাস্ট এটা জানার জন্যই এখানে বলা হয় এই যে 1 নাম্বারটা, যে গোলকের ভেতরে যে কোনো স্থানে বিভব নির্ণয় করতে গোলকের ব্যাসার্ধ জানতে হয় আমাদের। তার মানে আমাদের দেওয়া আছে একটা গোলকের ব্যাসার্ধ 5 মিটার, আমি 4 মিটার দূরে কোনো একটা বিন্দুর দূরত্ব যদি বা প্রাবল্য যদি নির্ণয় করতে যাই, আমরা 5 মিটার ধরেই ম্যাথটা করব। ওকে, এটাই হলো বেসিক কথা। আর এইটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। গোলকের ভেতরে প্রাবল্য কত? শূন্য। শূন্য। গোলকের ভেতরে কোনো প্রাবল্য নাই, তাহলে প্রাবল্য কোথায় কাজ করবে? পৃষ্ঠে। পৃষ্ঠে কাজ করবে। সবাই এটা ভালো করে দাগায় রাখো। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন বারবার বলতেছে, হ্যাঁ, গোলকের ভেতরে প্রাবল্য শূন্য, পৃষ্ঠে প্রাবল্য থাকে। আর যে কথাটা বললাম, এই যে কোনো গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। ঠিক আছে, আচ্ছা, গেল। এটা আসলে এত করে লাভ নাই, এখান থেকে কিছু আসবে না তোমাদের আলটিমেটলি। বিভব পার্থক্যের এই টপিকটার পরে চলে আসো। বিভব পার্থক্যের একক সেম, ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিসের একক? এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন।
দেখি কে পারবে। ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজ বা শক্তির একক। কাজের একক। হ্যাঁ, ওখানে কাজ ছিল এবং আনসারটা হবে কাজ। ডিরেক্ট এই কোশ্চেনটাই আসছে, ইলেকট্রন ভোল্ট কিসের একক, তাহলে কাজের একক। হ্যাঁ, আর কাজের একক আর শক্তির একক সেম, এটা তো আমরা জানি নাকি? জি আপু। ঠিক আছে, তাহলে আজকে থেকে মনে রাখতে হবে ইলেকট্রন ভোল্ট হলো কাজের একক। ওকে, ইলেকট্রন ভোল্ট, এক ইলেকট্রন ভোল্টের মান কত বলো তো? এইটা 1.6 × 10⁻⁻19 জুল। ভেরি গুড, 1.6 10⁻⁻19 জুল, এটা লাগবেই। ওকে, আচ্ছা, এক মেগা ইলেকট্রন ভোল্ট যখন বলবো তখন এর সাথে 10⁶ 10⁶ ই হবে, তখন কি হবে বলো তো? 10⁻⁻13 হয়ে যাবে আলটিমেটলি। ওকে, মেগা ইলেকট্রন বলতে প্রশ্ন আসে না, প্রশ্ন আসে এক ইলেকট্রন ভোল্ট সমান কত জুল। পারা যাবে? জি আপু। অলরাইট, দেখো পৃথিবীর বিভব শূন্য, এটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন। যা বলবো সেটাই পরীক্ষায় চলে আসবে। ফিজিক্সের ক্ষেত্রে এই কনফিডেন্সটা নিয়ে যাইতে হবে পরীক্ষা হলে, হ্যাঁ, যে ক্লাসে যা পড়ছি সেটাই আসবে। দেখো তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক আমি যদি বলি, আমাকে জাস্ট এতটুকুই জানতে হবে, ডিভি/ডিআর জিনিসটা কি? বিভবের নতিমাত্রা, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তড়িৎ প্রাবল্য এর দুইটা একক, এটা আমরা শিখে আসছি, ভোল্ট পার মিটার আর নিউটন পার কুলম্ব শিখে আসছি এগুলা। আধান ঘনত্বের একক কি সবাই বলো? কুলম্ব পার মিটার। কুলম্ব বলা না, কুলম্ব পার মিটার স্কয়ার, মানে Q/A, তাই তো? কি দ্বারা প্রকাশ করা হয় আধান ঘনত্বকে? সিগমা দ্বারা। সিগমা দ্বারা। দ্বারা। ওকে, আচ্ছা, এরপরে দেখো আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, এভাবেই প্রশ্ন আসছে যে আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি বলতো? এই যে এটা ই সমান সমান সিগমা/এপসাইলন। এটাই, ঠিক আছে। আচ্ছা, প্রশ্ন এভাবেই আসে, মানে তোমাদেরকে আমি বলি না যে একটা সমীকরণের আগে যত প্রমাণ আছে প্রমাণগুলো পড়া লাগবে না, লাস্ট লাইনটা পড়তে হবে, মনে আছে বলছিলাম সমীকরণের লাস্ট লাইন পড়তে। জি আপু। ওকে, আচ্ছা, এরপরে গাণিতিক উদাহরণ, এই যে 2.8-এর 2 নাম্বারে চলে আসো। এইটা একটু বলে দিই আমি, এই ম্যাথ হয়তো দিয়ে দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। যখন দেখো একটা বর্গক্ষেত্র বলবে, বর্গক্ষেত্রের কয়টা বাহু থাকে? স্কোয়ারের কয়টা বাহু থাকে? 4টা বাহু। 4টা বাহু থাকে। তো 4টা বাহু মানে 4টা কৌণিক বিন্দুর কথা বলা হয়। 4টা কৌণিক বিন্দুর মধ্যে তোমাকে 3টা বিন্দুতে চার্জের মান বলে দিবে, আর চতুর্থ বিন্দুর মানটা মানে নির্ণয় করতে বলবে, এই শর্তে যে তড়িৎ বিভব শূন্য। ঠিক আছে, মানে ধরো এ বি সি ডি 4টা বিন্দু, এ বি সি এর মান তোমাকে বলে দিবে, ডি এর মান বের করতে বলবে, বলবে যে ডি এর মান কত হলে তড়িৎ বিভব 0 হয়। তা আমরা কি করব? আমরা এখানে একটা শর্টকাট অ্যাপ্লাই করব, আমরা এখানে সবগুলো যোগ করব, মান যোগ করে যোগফলের আগে মাইনাস বসাই দিব। শর্টকাট, হ্যাঁ, যোগ করে কি বসাবো সামনে? মাইনাস বসাই দিব। দেখো তাহলে কি হবে, যোগ করা মানে কি? +6, তারপরে -12, তারপরে +14। এইবার বলো তো, এটা এটা হিসাব করে বলো তো কত 8 হবে? হবে। এই অঙ্ক করতে যাই সবার মাথা মুথা গরম হয়ে যাচ্ছে। দেখো 14 আর 6 যোগ করবো না, প্লাস প্লাস যাদের সামনে আছে তাদেরকে যোগ করব, কত হবে বলো? 8। 8 হবে আপু। আমি বলছিলাম যে যোগ করে সামনে মাইনাস বসাই দিব, বলছিলাম। জি জি আপু। আপু। তাহলে এখানে আনসার কত হবে আলটিমেটলি? -8। -8। মাইনাস আছে, তাহলে এটাই উত্তর, -8। তাহলে এই ম্যাথ যখনই এই ধরনের ম্যাথ আসবে, তোমরা কি করবা? চার্জের মান যোগ করবা, সামনে মাইনাস বসাই দিবা, এটাই শর্টকাট, লিখে রাখো সবাই। ওকে, সমবিভব তল অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, অনেক ইম্পর্টেন্ট। সমবিভব তল, সমবিভব তল হলো বিভব সর্বত্র সমান, নাম শুনেই বোঝা যাচ্ছে সমবিভব, সর্বত্র বিভব সমান। ঠিক আছে, এটাকে বলা যায় সমবিভব তল। সমবিভব তলের বৈশিষ্ট্য আছে 4টা বৈশিষ্ট্য, এখানে লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তড়িতাহিত পরিবাহী তল সর্বদা সমবিভব তল। সমবিভব তল মানে বিভব সমান এবং আধান স্থির। আধান গতিশীল না, কিন্তু আধানগুলা স্থির হবে। তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে, এটা দেখাও। আধান স্থির, সমকোণে ছেদ করে, তারপরে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে কোনো কাজ হয় না। বিভব 0, তাহলে কি কাজ হবে? মানে বিভব সমান, তাহলে কি কোনো কাজ হবে?
আপু হবে না। না আপু। কোন বস্তু তল বা আয়তন সমবিভব সম্পন্ন হইতে পারে, আবার শূন্য দেশস্থ কোনো তল বা আয়তনও সমবিভব সম্পন্ন হইতে পারে। এটা এত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো তোমার প্রথমগুলা, মানে বৈশিষ্ট্য হিসেবে চেঞ্জ করে নর্মালি এই তোমার 1 2 3 এর মধ্যেই, ঠিক আছে? এই সমকোণের জায়গায় সমান্তরালে দিয়ে দেয়, স্থির জায়গায় গতিশীল দিয়ে দেয়, কাজ হয় না জায়গায় কাজ হয় দিয়ে দেয়। পারা যাবে এটা? জি আপু জি আপু। জি আপু। সবাই বলো, পারবা? জি আপু। জি আপু। আচ্ছা ঠিক আছে, এবার চলে আসো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু কি? ইলেকট্রিক ডাইপোল। এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। সেটা হলো দুটি সমপরিমাণ চার্জ পরস্পরের খুব কাছাকাছি থাকবে, তখন তাকে তড়িৎ দ্বিমেরু বলা হয়। কিন্তু এর আবার বিপরীত মুখী হবে বা বিপরীত ধর্মী হবে। তাহলে কি হইলো কথা? মানে ধরো বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, দুইটা ফ্রেন্ড, তারা মানে তাদের সেম, যে ঠিক আছে তারা একরকম জিনিস পছন্দ করে বা মন মানসিকতা সেম, কিন্তু তারা আবার মানে বেস্ট ফ্রেন্ড যেহেতু, তাহলে একসাথেই সবকিছু করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। একই সাথে তাদের হ্যাবিট আবার ডিফারেন্ট, ঠিক আছে? একজন রাতে ঘুমাইতে পছন্দ করে, একজন ধরো মানে খুব ভোরবেলা ওঠে, একজন ঝাল খায় একজন মিষ্টি খায়, এই টাইপের আর কি জিনিসটা, যে দুইটি চার্জ হবে কিরকম বৈশিষ্ট্যটা? সমপরিমাণ, ধরো সেম এজ, আমি বললাম সমপরিমাণ, পরস্পরের কাছাকাছি থাকবে, দূরত্ব কম, কিন্তু তাদের বৈশিষ্ট্য বিপরীত হবে, ঠিক আছে? বিপরীত ধর্মী হবে, বিন্দু চার্জ। তাহলে তড়িৎ দ্বিমেরু হওয়ার 3টা শর্ত বোঝা গেছে? জি আপু এই 3টা শর্ত সবাই একটু দাগায় রাখো, 1 2 3, 3টা শর্ত। ওকে, এখান থেকে প্রশ্ন আসবে স্থায়ী দ্বিমেরুর উদাহরণ 9 কোনটি? দেখো, পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, এই 3টা হলো স্থায়ী দ্বিমেরু। ওকে, পারবা? এটা কিন্তু প্রশ্ন আসবে, ট্রিপল স্টার দাও। পারা যাবে বলো তো? জি আপু কি সবাই এত ঝিমাই আছো কেন? হ্যাঁ, প্যারেন্টস মিটিং তো সেই কখন শেষ হয়ে গেছে, কবে শেষ হয়ে গেছে, এখনো সেটার ইফেক্ট রয়ে গেছে নাকি? ঝিমানো যাবে না। তোমরা ঝিমাই ঝিমাই উত্তর দিলে আমারও ঝিমানি আসবে, মানে আমারও মনে হবে আমার ক্লাসে এঙ্গেজ করতেছে না। ওকে, সুন্দর মতো একদম রিফ্রেশড ভয়েসে উত্তর দিতে হবে। ওকে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি? ভ্রামক হলো দুইটা চার্জ দিয়ে তো তড়িৎ দ্বিমেরু হইলো, একটার আধানের পরিমাণ আর এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে আমি বলতেছি তড়িৎ দ্বিমেরু ভ্রামক। মানে একটা চার্জ আর মধ্যবর্তী দূরত্ব, বোঝা গেছে? দ্বিমেরু ভ্রামককে আমি কি দ্বারা প্রকাশ করবো বলো তো? পি দ্বারা পি দ্বারা। পি সমান কি হবে? সমীকরণটা দ্রুত বলো। কিউ ইন্টু 12। কিউ Q ইন্টু into 12। 2. ভেরি গুড, ভেরি গুড। তড়িৎ দ্বিমেরু 12। ভ্রামকের এই সমীকরণটা অনেক ইম্পর্টেন্ট, পি সমান কিউ ইন্টু 12। আচ্ছা, এরপরে পরের টপিক। আচ্ছা, টর্ককে কি দ্বারা প্রকাশ করে বলো? টাও। টাও দ্বারা। ভেরি গুড, টাও দ্বারা প্রকাশ করে। টাও এর একটা সমীকরণ এখানে আমরা পড়বো এবং এটা আমরা ভালো করে দাগায় রাখবো। টাও সমান পি ক্রস ই, পি ক্রস ই, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হইলো এখান থেকে প্রশ্ন কি আসবে? আচ্ছা আমাকে বলো, ক্রস গুণনের জন্য আমরা কি সাইন ইউজ করি না কজ ইউজ করি? Sin. সাইন। Sin. সাইন ইউজ করি। আচ্ছা ঠিক আছে, তা সাইন 0-র মান বেশি না 90-র মান বেশি? 90। 90-র মান বেশি। তাইলে এটাই বলছে যে থিটা যদি 90 হয় তাহলে সাইন 90-র মান সর্বোচ্চ টাও ম্যাক্স। আর থিটা যদি 0 হয় মান কত হবে? সাইন 0-র মান কত? 0 হবে। 0, তাহলে পুরাটাই 0। কথা বুঝছো? তাইলে আমাদের খালি সাইন 0 সাইন 90 দিয়ে মনে রাখলে হচ্ছে। তাহলে আমি সমীকরণটা কি বললাম? টাও সমান পি ইন্টু পি ই। ক্রস ই, পি ক্রস ক্রস এর ই। জন্য সাইন চলে আসলো। তাহলে থিটা যদি 90 হয় তাহলে টাও এর মান ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। Maximum. ম্যাক্সিমাম। আর ম্যাক্সিমাম মানটা ম্যাক্সিমাম। কত? পিই। ওকে, জানি, এতটুকুই জানতে হবে এখান থেকে, আর কিছু লাগবে না। এরপরে দেখো এখানে তোমার তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে বিক্ষিপ্ত করতে কৃতকাজ, এই ধরনের প্রশ্ন যদি দেখো, মানে এই হেডলাইনে যদি প্রশ্ন দেখো, তখন চিন্তা করতে হবে এই কজ দিয়ে, হ্যাঁ, 1 মাইনাস কজ আলফা দিয়ে, এই সমীকরণ দিয়ে। এটা নর্মালি আসবে না, তারপরেও যদি আসে তাহলে মনে রাখবে 90-তে ঘুরাইতে যে কাজ হয় 180-তে ঘুরাইতে তার দ্বিগুণ কাজ হয়, মানে কোণের পরিমাপও দ্বিগুণ, কাজের পরিমাপও দ্বিগুণ। বুঝছো?
কোণের পরিমাপও দ্বিগুণ, কাজের পরিমাপও দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে 90-র জন্য কাজ হবে পি, আর 180-র জন্য কি হবে তোমরাই বলো। 2PE 2P। দ্বিগুণ। 2p ঠিক আছে, তাহলে কৃত কাজের জন্য আমি এখানে শর্টকাটে লিখবো কি 90-র জন্য পি, 180-র জন্য 2P। পারা যাবে? ওকে, তোমরা জি এখন আপু। এরকম যাই পড়বা এরকম ছোট্ট করে লিখে রাখবা যে এই টপিক থেকে আলটিমেটলি আমার লাগবেটা কি, জিস্ট কি, সেটা লিখে রাখবা আলাদা করে। তাহলে দেখবা যে কম সময় লাগবে রিভিশন দিতে। আচ্ছা, এখানে বিভবের রাশিমালা বলছে 1/4πε0 P/r²। এখান থেকে যা দাগানো আছে খালি এতটুকুই, মানে যা দাগানো নাই তাকাইও দেখবা না আর কি এর দিকে। আচ্ছা, তো আলটিমেটলি তড়িৎ দ্বিমেরুর সমীকরণ থেকে আমরা কি বুঝলাম? প্রাবল্যের সাথে দূরত্বের সম্পর্ক কি? দূরত্বের সম্পর্ক হলো ঘন, হ্যাঁ ঘনফলের ব্যস্তানুপাতিক, ঘনফলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক, বিভবের সাথে বর্গের ব্যস্তানুপাতিক। মানে বর্গের হলো এটা r³ 1/r³ হবে, আর এটা 1/r²। পারা যাবে? জি আপু। ওকে, আর কিছু জি লাগবে আপু। না এখান থেকে। এরপর দেখো অপরিবাহী বা অন্তরক আর ডাইইলেকট্রিক। অপরিবাহী কি তোমাদের পারার কথা। এখন অপরিবাহী জিনিসটা কি? যে পদার্থের যার মধ্যে মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। মধ্যে বিদ্যুৎ নির্গমন করে না। ভেরি গুড, যার মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করে না সেটাই অপরিবাহী। অপরিবাহী আরেকটা নাম আছে, বলো তো কি? অন্তরক। অন্তরক, ইনসুলেটর বা অন্তরক। হ্যাঁ, এই এক্সাম্পল লাগে কাঁচ, রাবার, প্লাস্টিক, ইবোনাইট এগুলো আসে। আর ডাইইলেকট্রিকের উদাহরণ পড়ে আসছি আমরা, বলো তো কি কি পড়ছি? স্থায়ী, পানি, আমরা অ্যামোনিয়া। দ্বিমেরু পদার্থের উদাহরণ পড়ছি তাই না? বলো তো দ্বিমেরু পদার্থের উদাহরণ কি কি পড়ছি আমরা? পানি, অ্যামোনিয়া, ক্লোরোফর্ম। পানি, ক্লোরোফর্ম, অ্যামোনিয়া, পানি, এগুলো স্থায়ী ক্লোরোফর্ম, দ্বিমেরু অ্যামোনিয়া। যাদের আছে। হ্যাঁ, আচ্ছা, ডাইইলেকট্রিক বা পরাবিদ্যুতিক এরা কি? এরা হলো কিছু কিছু অন্তরক পদার্থ আছে যারা তড়িৎ পরিবহন করে না কিন্তু ফলাফলকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, মানে নিজে খেলবে না কিন্তু খেলার রেজাল্ট পাল্টে দিতে পারে, এমন একটা অবস্থা। আচ্ছা, তাইলে তাদের উদাহরণ কি এখানে বলো তো? মিথেন, পানি, মাইকা, প্লাস্টিক, অভ্র, সিরামিক, রাবার, অ্যাম্বার, কাঁচ। এখান থেকে যদি প্রশ্ন দেয় তাহলে তোমাকে এখানে মিথেন দিতে পারে, পানি দিতে পারে, আর এই যে অভ্র, সিরামিক এগুলা থেকে প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এই এক্সাম্পল গুলো লাগবে। আচ্ছা, এরপর দেখো এই যে কেন বললাম আমি একটু আগে এই যে দ্বিমেরু, স্থায়ী দ্বিমেরুর কথা। কারণ স্থায়ী দ্বিমেরু বলো আর মেরুবর্তী বলো অমেরুবর্তী বলো, এই জিনিসগুলো আসলে সবকিছুই কার আন্ডারে পড়ে? এই পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক পদার্থের মধ্যে, বুঝছো? তাহলে অমেরুবর্তী পদার্থ হচ্ছে মেরুবর্তী। আমরা মেরুবর্তী পদার্থের উদাহরণ মাত্র এগুলা শিখে আসছি না? পানি, অ্যামোনিয়া শিখে আসছি না? জি আপু। এগুলাই দেখো এখানে আছে, আরো কিছু এক্সট্রা আছে। হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড বা HCl, আর কার্বন মনোঅক্সাইড CO। এরপরে দেখো, আচ্ছা দেখো মনোঅক্সাইড এইখানে স্থায়ী তড়িৎ দ্বিমেরু, আর কার্বন ডাই অক্সাইড অমেরুবর্তী বা অপোলার। বুঝছি? জি আপু। কি বুঝছি বলো, একজন বলো কি বললাম এটা? আপু বললেন যে কার্বন ডাই অক্সাইড হচ্ছে অমেরুবর্তী, আর হচ্ছে হলো কার্বন মনোক্সাইড হলে সেটা হচ্ছে মেরুবর্তী হবে। মেরুবর্তী পদার্থ, পোলার সাবস্টেন্স। তাইলে এখানে আমরা এখান থেকে নোট করব, এই অমেরুবর্তীর পাশে এক্সাম্পল গুলো লিখবো, মেরুবর্তীর পাশে এক্সাম্পল গুলো লিখবো। ঠিক আছে, এটা বইয়ের মধ্যেই করে ফেলবা। আচ্ছা, তাহলে আমি যদি বলি মিথেন কি রকম পদার্থ? ডাইইলেকট্রিক পদার্থ নাকি তোমার কি বলে এটাকে অন্তরক? বলো তো। ডাই ইলেকট্রিক পদার্থ। ডাইইলেকট্রিক বা ডাইইলেকট্রিক। পরাবৈদ্যুতিক। ডাইইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক একটা ধ্রুবক আছে। ধ্রুবকটা হলো যে আমরা একটু আগে পড়ে আসছি কে, কে সমান এপসাইলন বা এপসাইলন নট, মানে হলো একটা যে কোনো মাধ্যমের ভেদন যোগ্যতা আর একটা হলো শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। আচ্ছা, তাহলে প্রশ্ন যদি আসে পরাবৈদ্যুতিক ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করে? কে দ্বারা। এটার আরেকটা নাম আছে, দেখে বলো তো। তড়িৎ মাধ্যমাঙ্ক। ভেরি গুড, তড়িৎ মাধ্যমাঙ্ক। এরপরে দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বদা একের চেয়ে, কথা বলে না, একের চেয়ে বেশি। তাহলে সবাই বেশি এটা হয়। লিখে রাখো, এটা লিখে রাখো। আমরা বাংলা লাইনের থেকে আমরা এইগুলাতে কনসেন্ট্রেট করব বেশি, যাতে আমাদের মনে থাকে। পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান অলওয়েজ একের থেকে বেশি।
কেন বলতেছি জানো? ওই যে তোমাদের পরমাণু চ্যাপ্টারে আছে না, যে যারা হলো তোমার 83 এর বেশি, 82 বা 83 এর বেশি পারমাণবিক ভর, তারা তেজস্ক্রিয় পদার্থ হিসেবে কাজ করে, পড়ছো না? তো এরকম একবার আমি আহ, এটা পড়ে কোচিং এ পরীক্ষা দিতে গেছি। তো আমার মনেই পড়তেছে না যে 83 ছিল, 83 কম ছিল, 83 বেশি ছিল না, কত ছিল জিনিসটা আসলে। মানে 83 মনে আছে, 82 83 মনে আছে, বাট জিনিসটা আসলে মানে আমি ভিজুয়ালাইজ করতে পারি নাই। কারণ কি, ওই যে রিভিশন দেই নাই ঠিক মতো। এই জন্য চোখের সামনে যখনই এই যে এই ধরনের শর্টকাট নিজের মতো করে লিখে রাখবা, তোমাদেরই বেশি ইফেক্টিভ হবে, বুঝছো? আচ্ছা, এবার চলে আসো পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক ধ্রুবকের মান। এই মানগুলা মানে একদম ছন্দ দিয়ে টিয়ে পড়া যায়, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে না। প্রশ্ন কি আসে জানো? প্রশ্ন আসে হলো তোমার পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান কত। কত জায়গায় দেখবে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে 80। খেয়াল করে দেখো, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক দেওয়া আছে 80। ওকে, তো জি আপু, কেমিস্ট্রি বই আছে আমাদের। ফিজিক্সেও এক জায়গা পাবা 80। তো এটা আমরা পরে দেখবো আর কি। তো নর্মালি পানির ডাইইলেকট্রিক ধ্রুবক যেহেতু বইয়ে আছে, এখন কিছু করার নাই আর কি। এখন আমরা ধারণা করতে পারি যে যখন এই পানির এখান থেকে প্রশ্ন আসবে, তখন বাকি অপশন গুলাও এই ছক থেকেই আসবে। তাহলে তোমাদের অপশন দেখে বুঝতে হবে যে আসলে এটা কোত্থেকে আসছে, বুঝতে পারছো? অপশন দেখে বুঝতে হবে। আর অনুশীলনীতে কোশ্চেন দেওয়া আছে, সেটাও দেখে নিবা যে অনুশীলনীতে আসলে কি দেওয়া আছে, মানে অপশন গুলা কি দেওয়া আছে, সেই অনুযায়ী তোমার বুঝতে হবে। আর এখান থেকে কিছু প্রশ্ন আসলে তোমাদেরকে আমি ফর সেফটি কাচের মানটা পড়তে বলতে পারি, অভ্রের মানটা পড়তে বলতে পারি, ফর সেফটি। হ্যাঁ। আর শূন্যস্থানে যে ওয়ান, এটা তো মানে কি বলে, এটা হলো একটা কমন সেন্স দিয়ে আর কি পারতে হবে যে শূন্যস্থানে এটার মান ওয়ান। আচ্ছা, তাহলে পানি ডাইইলেকট্রিক ধ্রুবক 20, তারপরে অভ্রের কত? 7 7। আর কাচের কত? 5। 1 কাচের 5 গেল। আর শূন্যস্থানে বললে 1। 1 ঠিক আছে, এবার চলে আসি তারক বা তড়িৎ ধার, ধারক বা তড়িৎ আধার। তো এই ধারকের ইংলিশ কি? ক্যাপাসিটর বা কন্ডেন্সার। ধারক মানে কি, বাংলায় কি বোঝায়? যেটা কোনো কিছু ধরে রাখে, তাই তো, ধারণ করে। তাহলে ওটা কি ধরে রাখে বলো তো? চার্জ জমা রাখে। চার্জ সঞ্চিত রাখার যান্ত্রিক প্রক্রিয়াকে কি বলে? ধারক। ধারক বলে। ঠিক আছে, ধারকের বৈশিষ্ট্যটাই হলো ধারকত্ব। ধারকত্বকে কি দ্বারা প্রকাশ করা হয়? যেহেতু ক্যাপাসিটেন্স, তাহলে কি দ্বারা প্রকাশ করা হবে? বলো বলো। সি দ্বারা। সি এর সমীকরণ যা যা দেখবা বইয়ে মুখস্থ করে ফেলতে হবে, টানা। সি সমান সমান কিউ বাই ভি। হ্যাঁ, চার্জ বাই বিভব, আধান বাই বিভব। তাইলে বলো ধারকত্বের একক কি হবে? ফ্যারাডে। ফ্যারাড। নো, ফ্যারাডে না, ফ্যারাড। ফ্যারাড, ফ্যারাডে তো বিজ্ঞানীর নাম। অপশনে কিন্তু ফ্যারাড ফ্যারাডে দুইটাই থাকবে, আসলেই থাকে, এবং উত্তর ফ্যারাড দিতে হয়, বুঝছো? বলো এবার ধারকত্বের একক কি? ফ্যারাড। 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 হ্যাঁ। আর ক্ষুদ্রতম একক হচ্ছে মাইক্রোফ্যারাড। আচ্ছা, ওকে, গেল এটা। এরপর দেখো, এই টপিক থেকে প্রশ্ন আসছে পরিবাহী ধারকত্ব কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। তাহলে তোমরা বুদ্ধি করে বলো, সবার আগে এখান থেকে আমরা কি পড়বো? হেডলাইন। ভেরি গুড, দেখছো তোমরা যে আমার স্টুডেন্ট, বোঝাই যায়। হেডলাইন পড়তে হবে আগে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কার কার উপর ডিপেন্ড করে? ক্ষেত্রফল, মধ্যবর্তী মাধ্যম, দূরত্ব, অন্য কোনো পরিবাহী বা ভূসংযুক্ত পরিবাহীর সান্নিধ্য। হেডলাইন পড়ার পরে কি পড়বো? ইম্পর্টেন্স। সম্পর্ক পড়বো, কার সাথে কিভাবে সম্পর্কিত। ক্ষেত্রফলের সাথে সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, মাধ্যমের দূরত্বের সাথে তোমার সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, এগুলা পড়বো, ঠিক আছে। আচ্ছা, এইবার প্রশ্ন আসবে নিচের কোনটির মাধ্যমে ধারকের ধারকত্ব বৃদ্ধি করা যায় না। দেখো আমরা পড়ে ফেলি, কিভাবে বৃদ্ধি করা যায় সেটা পড়ি। ক্ষেত্রফল বাড়াবো মানে কি? ক্ষেত্রফলের সাথে সম্পর্ক কি বলো তাইলে? বুদ্ধি করে। সমানুপাতিক। ভেরি গুড, সমানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কমাবো, এটার ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। পাদদ্বয়ের মধ্যে বেশি মানের ডাইইলেকট্রিক ধ্রুবক পদার্থ স্থাপন করব, বেশি মানের স্থাপন করব, তার মানে কিছু একটা স্থাপন করব, আর ভূ সংযুক্ত করব, তাহলে এটাও সমানুপাতিক। তাহলে এই 4টা পয়েন্ট মনে থাকবে, সবই পজিটিভ, শুধু একটা ব্যস্তানুপাতিক, সেটা কি? দূরত্ব। শব্দের মধ্যে দূরত্বের সাথে দূরত্ব। তো সেই মহাকর্ষের সূত্রেও ব্যস্তানুপাতিক ছিল, কুলম্বের সূত্রেও ব্যস্তানুপাতিক ছিল, ধারকত্বের ক্ষেত্রেও ব্যস্তানুপাতিক নাকি? তীব্রতা পড়াইছি না ওই যে তরঙ্গ চ্যাপ্টারে, সেখানে দূরত্বের সাথে সম্পর্ক কি বলতো?
বর্গের সমানুপাতিক। হুম, আসলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? জি আপু, সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু ডিফারেন্সিয়েট করে পড়তে হবে যে সব জায়গায় আমি পাচ্ছি কি ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে কোথায় এর ব্যতিক্রম ঘটতেছে সেটা কিন্তু মনে রাখতে হবে। এবার চলে আসো গোলাকার পরিবাহী ধারকত্ব। এই টপিক গুলা থেকে আমার কি লাগবে, যে শুধু দাগানো লাইন, শুধু দাগানো লাইন। আচ্ছা, একটা বললাম ধারকত্বের একক, হ্যাঁ, আর একটা বললাম পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক। পরাবৈদ্যুতিক ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করছিলাম একটু আগে? কে দ্বারা। কে এর একক কি? ফ্যারাড পার ফ্যারাড পার মিটার। ফ্যারাড পার মিটার। ওকে, এটা মনে রাখতে হবে। ব্যাসার্ধ বাড়ালে ধারকত্ব বাড়ে, ওই ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত আর কি। এ মানে কি বলতো, 4πr² না, তাহলে এ এর সাথে যদি সমানুপাতিক হয় ব্যাসার্ধের সাথেও সমানুপাতিক সম্পর্কই হবে। আচ্ছা চলে আসো এরপরে, বলছিলাম যে সি দিয়ে যত সমীকরণ আছে সব লাগবে বলছিলাম। জি আপু। তাহলে আরেকটা পাইছি, দেখো ওই সমীকরণটাই মডিফাই করে লিখছি আর কি। সি সমান কিউ বাই ভি পাইছিলাম না, তাহলে বলো কিউ সমান সমান কি হবে এখানে? সিভি। সিভি। ভেরি গুড, সিভি। ধারকত্ব কি রাশি, স্কেলার না ভেক্টর? স্কেলার। স্কেলার স্কেলার। রাশি। স্কেলার। ঠিক আছে, ধারকত্বের একক কি আবার বলো? ফ্যারাড। ফ্যারাড। ফ্যারাডে না, ফ্যারাড, হ্যাঁ ফ্যারাড। আচ্ছা এবার আসে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। এখান থেকে এই সমীকরণটা মুখস্থ করতে হবে হবে হবে। সি সমান এপসাইলন এ বাই ডি। সি সমান এপসাইলন এ বাই ডি। ওকে, দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যদি প্রশ্ন আসে তাহলে কি সমীকরণ দিব বলো? সি ইজ ইকুয়াল টু এপসাইলন সি ইকুয়াল এ এ ইপসিলন বাই ডি। বাই ডি। ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা গোলাকার পরিবাহী ধারকত্ব পাবো, হ্যাঁ সামনে যে পাবো আরো, মানে এই যে তোমার ইয়ে দিয়ে পড়তেছি, এই যে এ দিয়ে, এটাই মোটামুটি তোমার গোলকের ক্ষেত্রেও হবে, হ্যাঁ আমরা পড়বো। দেখো আমরা ব্যাটারির ইয়ে পড়ে আসছি না, ব্যাটারির বিন্যাস পড়ে আসছি না, তুল্য বিভব বের করছি না, মোটামুটি ওই যে সমান্তরালে থাকলে একরকম হয়, শ্রেণীতে থাকলে একরকম হয়, মনে আছে? আপু এটা তো মনে হয় তৃতীয় অধ্যায়ে মানে হ্যাঁ, পড়বো। মানে পড়বো মানে কি, তোমরা তো এর আগে পড়ে জি আপু। আসছো নাকি? জি আপু, মানে ওইটাই বলতেছি, তোমরা পড়ছো না রোধের ক্ষেত্রে, রোধের সমাবেশ পড়ছো না, সমন্বয় পড়ছো না, ওইটাই জি বলছি। আপু, রোধের ক্ষেত্রে কি হয় বলো তো, শ্রেণীতে থাকলে সবগুলা যোগ হয়। সবগুলো যোগ যোগ হবে। হয়, আর যোগ হয়। সমান্তরালে থাকলে যোগ করে 1/, ব্যস্তানুপাতিক, মানে হ্যাঁ উল্টাই দিব, তাই তো? ব্যস্তানুপাতিক। আচ্ছা তাহলে এখানে জাস্ট এটার অপোজিট। শ্রেণীতে থাকলে তুমি যোগ করে উল্টাবা, হ্যাঁ শ্রেণীতে থাকলে যোগ করে উল্টাবা ব্যস্তানুপাতিক, আর সমান্তরালে সবগুলা যোগ করে দিবা। ধারকের ক্ষেত্রে বুঝতে পারছো আমার কথা? ধারকের ক্ষেত্রে তো উল্টা। ওটাই তো বলতেছি। জি আপু। হুম, এই যে বিপরীত মানের সমান, তাহলে ধারকে লিখে রাখো, ধারকে শ্রেণীতে বিপরীত মানের সমান। ধারকে শ্রেণীতে বিপরীত মানের সমান, মনে থাকবে এটা? জি আপু। ওকে, জি আর আপু। সমান্তরালে হলে কি হবে, আমি জাস্ট যোগ করে দিব, তুল্য ধারকত্ব বের করতে খালি ধারকের মানগুলো যোগ করে দিব, শেষ। আচ্ছা এর পরের পেজে দেখো যাচাই করো দিয়ে একটা লাইন লেখা আছে, তোমাদের এটা ডিরেক্ট অবজেক্টিভ হিসেবে আসে আর কি। যে সমান ধারকত্বের দুটি ধারকের সমান্তরাল সময়ে থাকাকালীন যে ধারকত্ব হয় সেটা শ্রেণীতে যে ধারকত্ব সেটার 4 গুণ, মানে সমান্তরালে 4 গুণ। এটা ডিরেক্ট অবজেক্টিভ হিসেবে আসবে, লিখে রাখো সবাই, সমান্তরালে 4 গুণ, লিখছো? জি আপু। ওকে, এটাই লিখতে হবে, এটাই মনে রাখতে হবে, নাহলে পুরা লাইন মনে করে পরীক্ষা হলে যাবা সবগুলাই চলে আসবা। সমান্তরালে 4 গুণ। ওকে, আর যদি ঘুরাই বলি তাহলে কি হবে, শ্রেণীতে কি হবে? 1/16। 1/16। হ্যাঁ শ্রেণীতে 1/16। তাহলে আমি যে কোনো একটা মনে রাখবো, ঠিক আছে, যে কোনো একটা মনে রাখবো আমি। কোনটা সুবিধা বলো? 4 গুণটা। সমান্তরালে। সমান্তরালে 4 গুণ, এটাই মনে রাখবো, গেল শেষ। এখান থেকে আর কিছু লাগবে না। দেখো আমি বারবার বলতেছি, সি দিয়ে যা সমীকরণ আছে সব লাগবে। প্রশ্ন আসবে ধারকের স্থিত বা সঞ্চিত শক্তির সমীকরণ কি?
হাফ কিউ স্কয়ার বাই ডাব্লিউ সি। সমান কিউ স্কোয়ার বাই 2c বা হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, আমার এইটা মনে রাখতে বেশি সুবিধা লাগে, মানে একই তো কথা, হাফ এভাবে লেখা যায় না, কিউ স্কোয়ার বাই 2c, জি আপু। নাকি? লেখা যায় কি না সবাই বলো। জি আপু, যাই। তাহলে তোমরা এটাই মনে রাখবা, হ্যাঁ, যে ধারকের স্থিত বা সঞ্চিত শক্তি কি, ডাব্লিউ সমান কিউ স্কোয়ার বাই 2c। আবার আরো একটা ইয়ে আছে, হাফ সিভি স্কোয়ার, হাফ সিভি স্কোয়ার, বুঝছো? এই যে এই লাইনটা, যে এটা দাগাও খুব ভালো মতো, খুব ভালো মতো দাগাও এটা। ইউ সমান কিউ স্কোয়ার বাই 2c সমান হাফ সিভি স্কোয়ার সমান হাফ কিউ ভি। এই সমীকরণটা আজকে 3 বার লিখবা, নিজে নিজে না দেখে 3 বার লিখবা, লিখে এটা মুখস্থ করবা। লাগবেই, এটা এটা লাগবেই। বলো মনে মনে বলো একবার, প্রথম সমীকরণটা কি? ইউ সমান, আচ্ছা আনমিউট করেই বলো, বলো। হাফ কিউ স্কোয়ার সি কিউ স্কোয়ার হাফ বাই 2c। দ্বিতীয় সমীকরণটা কি? সিভি জি দিয়ে হাফ সিভি স্কোয়ার হাফ সিভি স্কোয়ার, আর কিউভির সাথে কি? হাফ হাফ কিউ। কিউ ভি। ভেরি গুড, হাফ কিউভি। এই ছেলেগুলো কথা বলে না কেন? নাই কেউ ক্লাসে? আপু না দেখে লিখতেছি। হ্যাঁ, বুঝিনি। বললাম যে না দেখে লিখতেছি না দেখে লিখতেছো? 3 বার। এখনই লিখে ফেলতেছো? আচ্ছা হ্যাঁ। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে মোট কথা হলো যে এই 3টা সমীকরণই লাগবে এখান থেকে, যত কথাই বলি ধারকের ক্ষেত্রে এই 3টা সমীকরণ আসবে আসবে আসবে। আচ্ছা, বিভিন্ন ফর্মে আসতে পারে, এখন যেটাই আসুক তোমরা যদি পারো এই জন্য বলতেছি। তাইলে বলো, চার্জের সাথে সঞ্চিত শক্তির সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক। সমানুপাতিক, ডেফিনেটলি। কিউভি বর্গের সমানুপাতিক। সমানুপাতিক। এই, এইটা না, চার্জের এইটা না, এই সমীকরণ থেকে তুমি বর্গের সমানুপাতিক বলতে পারো, বাট আর আলটিমেটলি যদি আমি বিভবের সাথে তুলনা করে বলি তাইলে কি হবে? তাহলে সমানুপাতিক হবে। হুম, ওইখানে আসলে মানে ধারকের ইয়ে বলে না, ওইখানে যেমন হাফ কিউভি মান এভাবেই দেওয়া থাকবে, বুঝছো? মানে মান কিউ এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, তখন তোমাকে ইউ বের করতে হবে। আর যদি ধারকের মান দেওয়া, ধারকত্বের মান দেওয়া থাকে, কিউ এর মান দেওয়া থাকে, তখন কিউ স্কোয়ার বাই 2c। মানে বুঝছো জিনিসটা কি হইলো? এটা হলো তোমার মান দেখে বুঝবা যে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। ওকে, জি আপু। আচ্ছা ঠিক আছে, এগুলো আসলে মাথায় এত ঝামেলা লাগাবে না, মানে এত আহ সূক্ষ্ম চিন্তা ভাবনা করতে যায় না এইসব চ্যাপ্টার নিয়ে, আলটিমেটলি এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। আচ্ছা, এরপরে দেখো, আর যা আসে তোমরা কিন্তু দেখলা যে সবকিছু বইয়ে দাগানো, যা আসে খুবই সুপারফিশিয়াল কোশ্চেন, ঠিক আছে, অ্যানালাইটিক্যাল কোনো প্রশ্ন আসে না। ওকে, দেখো এই জিনিসটা দেখো, এখানে আমরা কি পাবো? আমরা জানি ইউ সমান হাফ সিভি স্কোয়ার, এরকম একটা সূত্র আমরা জানি, জানি তো? তাহলে এখান থেকে বলো, জি আপু। সঞ্চিত শক্তির সাথে যদি ধারকত্ব বলে, সেক্ষেত্রে আমার বিভব পার্থক্যের সাথে সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। এক্স্যাক্টলি, বর্গের সমানুপাতিক। তাহলে 3 ভোল্ট বৃদ্ধি করছি আমি, তাহলে এই সঞ্চিত 9 ভোল্ট শক্তি হবে। 9। স্কোয়ার হবে না, 9 ভোল্ট, 9 ইউ। ঠিক আছে, 9 ইউ, সঞ্চিত শক্তি 9 ইউ। আপু কথাটা আরেকবার। আচ্ছা আমি বলছি, আমরা এই সূত্রটা জানি, মাত্র শিখে আসলাম, হাফ সিভি স্কোয়ার। এই সূত্রটা দেখে বলো আমাকে ইউ এর সাথে ভি এর সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। হুম, বর্গের সমানুপাতিক। তাহলে এখানে বলতেছে যে বিভব পার্থক্য 3 ভোল্ট বৃদ্ধি করছি, তাহলে ইউ এর মান কত হবে বলো তো? 3 স্কোয়ার। 9। হুম, তাহলে বলো এখানে যদি আমি 5 ভোল্ট দিতাম, উত্তর কত হইতো? 25। সবাই বলো, ওকে একা বলছি নাকি? 25। 25। ওকে, আচ্ছা শেষ এটা। এইবার চলে আসো, এইবার এইবার খুকু চোখ খুললো। ধারকের প্রকারভেদ ও ব্যবহার, এই টপিক থেকে প্রশ্ন কিভাবে আসে আর কিভাবে সহজে উত্তর করা যায় এটা শিখাই দিই। দেখো এখানে যে কয় রকম ধারকের কথা বলা হয়েছে, তার মধ্যে থেকে শুধু ব্যবহারটা আমার আসবে, শুধুমাত্র এক লাইনের ব্যবহার। যেমন পরিবর্তনীয় ধারকের ব্যবহার হলো বেতার গ্রাহক যন্ত্রের টিউনিং এর কাজে ব্যবহৃত হয়। তোমরা কখনো রেডিও টিউনিং এই শব্দটা শুনছো? রেডিও না আপু। টিউনিং,
আপু আমাদের টিউনিং আপু এটা কি টিউন? আচ্ছা আমি বলি, শোনো ব্যাপারটা কি। আমি জানি না তোমরা ছোটবেলায় কি রেডিও দেখছো, আসল রেডিও যেটা এফএম রেডিও না, আসল রেডিও দেখছো। হ্যাঁ জি আছে আপু ওই সেটা। রেডিও দেখবা যে এক একটা এই যে একটা থাকতো গোল একটা বাটন টাইপ, জি আপু ওইটা ঘুরাইলে ঘ্যার 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 শব্দ হতো, তারপরে একটা জায়গায় এসে ফ্রিকোয়েন্সি ম্যাচ করতো, তাই না? জি মানে আপু চ্যানেল পাল্টাইতাম আর কি। ওই জিনিসটা হলো টিউনিং। যারা ওটা দেখো নাই কোনো সমস্যা নাই, মোবাইলের এফএম রেডিও তো সবাই ইউজ করছো, এর আগের জেনারেশনে তো এটাই ছিল। এখন যদিও এফএম রেডিওর যুগ চলে গেছে, তখন কি হইতো আমরা এক একটা চ্যানেলে সুইচ করতাম, সব জায়গা কিন্তু সমান ভাবে ভালোভাবে শুনতে পাইতাম না, তাই না? চেঞ্জ করে করে জি আমরা আপু একটা একদম স্পষ্ট শোনা যায় এরকম একটা চ্যানেলে আমরা ফিক্স করতাম, যে 99.4, 88.8, এই টাইপের সামথিং ফ্রিকোয়েন্সি থাকতো না, মনে আছে? জি আপু এই যে চেঞ্জ করতাম না, এটাই হলো টিউনিং করা। টিউনিং মানে ওই যে ফাইন টিউন গিটারের ক্ষেত্রেও করে, বাজানোর আগে গিটার বাজানো শুরু করার আগে ওই টিউনিং করে নেয়, ঠিক আছে, যে জি এটা আপু ঠিক আছে কিনা। তো এইগুলাই আর কি, টিউনিং মানে হলো চেঞ্জ এক কথায়, ঠিক আছে, ভালো ফ্রিকোয়েন্সিতে আনার জন্য চেঞ্জ করা হয়। এই ট্রিক্সটা দিয়ে আমরা মনে রাখবো। আমরা ধারকের নাম কি পড়তেছি বলো তো? পরিবর্তনীয় ধারক। আর বর্তনীয় আমি ধারক। টিউন মানে কি বলছি? পরিবর্তন চেঞ্জ করাই বলছি। পরিবর্তন চেঞ্জ হ্যাঁ, করা। তাইলে আমি এটাই মনে রাখবো যে পরিবর্তনীয় ধারক মানে হলো টিউন করা, টিউনের কাজে ইউজ হবে। বেতার গ্রাহক যন্ত্র শব্দটা আরো এক জায়গায় পাবা, আরো দুই জায়গায় পাবা, বাট টিউনিং এক জায়গায় থাকবে। মানে টিউনিং দেখলে কি দিবা আলটিমেটলি? পরিবর্তনীয় ধারক। পরিবর্তনীয় ধারক বা পরিবর্তনীয় ভ্যারিয়েবল ধারক। কন্ডেন্সার। ওকে, শেষ। নেক্সট, স্থির মান ধারক বা অভ্র ধারক। নাম শোনো, স্থির মান, স্থির, আমি এখানে কিছু চেঞ্জ করব না, যেটা বললাম বেতার গ্রাহক যন্ত্র। এখানে কি টিউনিং এর কথা বলা হয়েছে? না আপু বলা হয়নি। তাহলে যখন শুধু বলবে বেতার গ্রাহক যন্ত্রে কি ইউজ করা হয়, কি দিব? স্থির মান ধারক। স্থির মান মান ধারক। ধারক। যদি বলি বেতার গ্রাহক যন্ত্রে টিউনিং এর কাজে ইউজ করা হয়, পরিবর্তনীয় ধারক। পরিবর্তনীয় ধারক। ধারক। ভেরি গুড। এই ডিফারেন্সিয়েশন গুলা মাথার মধ্যে রাখতে হবে। এবার আসো কাগজ ধারক। এখানে আরেকটা মজার ইয়ে আছে। এখানে টিউন সার্কিট মিউন সার্কিট যাই দেখো, কথা হবে কাগজ মানেই কম্পাঙ্ক। লিখে রাখো, কাগজ মানেই কম্পাঙ্ক। কম্পাঙ্ক। ঠিক আছে, কাগজ মানেই কম্পাঙ্ক। তাহলে যদি আমি বলি কম্পাঙ্ক নির্ধারণে কি ইউজ হয়, শোনো জিনিসগুলা কাছাকাছি, জিনিসগুলা আমি স্বীকার করতেছি কাছাকাছি, কিন্তু মুখস্থ তো করতে হবে নাকি, করতে হবে না? এই জন্যই তো এই মানে চোরা বুদ্ধি গুলা জি আছে আপু আমাদের। তাহলে বলো, যদি আমি বলি কম্পাঙ্ক নির্ধারণে কোন ধারক ইউজ হয়, কি দিবা? কাগজ ধারক। কাগজ ধারক, পেপার কন্ডেন্সার। আচ্ছা, আমাদের চারিপাশে এই যে আমরা তড়িৎ রসায়নে দেখছি একটা প্রক্রিয়া প্রচুর ইউজ হয়, সেটা কি? তড়িৎ বিশ্লেষণ। কেমিস্ট্রি তড়িৎ রসায়নের যে কনসেপ্ট, এটা অনেকখানি কি তড়িৎ বিশ্লেষণের উপর ডিপেন্ডেন্ট না বলো? মানে ধাতু নিষ্কাশন বলো বা অনেক কিছুই কিন্তু এই তড়িৎ বিশ্লেষণ মানে প্রচুর পরিমাণে হচ্ছে আর কি তড়িৎ বিশ্লেষণ। এই যে প্রচুর প্রচুর কথাটা বারবার কেন বললাম, যাতে তোমাদের মনে থাকে। যখন বলবে প্রচুর পরিমাণ, তখন আমরা বলবো তড়িৎ বিশ্লেষক। লিখে রাখো, প্রচুর তড়িৎ বিশ্লেষক। ঠিক আছে, তাহলে আমি একবার রিভিউ করি। আমরা চারটা ধারকের মান শিখলাম এখানে। একটা শিখলাম পরিবর্তন। পরিবর্তন দেখলেই কি দিব? টিউনিং ছিল পরিবর্তনীয়। টিউনিং। টিউনিং, হ্যাঁ। স্থির মান দেখলে কি দিব? অভ্র না স্থির মান বেতার কি গ্রাহক দেখে? শুধু বেতার গ্রাহক, মানে কোনো চেঞ্জ থাকবে না, টিউনিং থাকবে না। আচ্ছা, তারপরে কি বললাম? কাগজ কাগজ কম্পাঙ্ক। কম্পাঙ্ক। আর তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রচুর। প্রচুর। প্রচুর ঠিক আছে, পরিমাণে। গেল। এবার চলে আসো এর পরের লেভেলের প্রশ্ন। কি এর পরের লেভেলের প্রশ্ন হলো এই যে কি ইউজ করা হয়। এখানে অ্যামোনিয়াম বোরেট আছে, হ্যাঁ। এইখানে তোমার স্থির মান, সমান্তরাল পাতধারক টিন বা অ্যালুমিনিয়াম ইউজ করা হয়। তারপরে এখানেও দেখবা যে টিনের পাত ইউজ করা হয়, অভ্রের পাত ইউজ করা হয়, হ্যাঁ, এই ধরনের কথাবার্তা। এখন তোমাদের এগুলা মানে প্রথম সারির প্রশ্নগুলো আগে মনে রাখতে হবে। যেগুলা মাস্ট নো, সেটা হলো এই চারটা ধারকের ক্ষেত্রে ইউজ গুলা, ব্যবহারটা আগে মনে রাখতে হবে। ওকে। আর এই কোশ্চেনগুলো সাধারণত আসে না, এই জন্য আমি এটা এত গুরুত্ব দিয়ে বলতেছি না। ঠিক আছে, এই যে কোথায় কি ইউজ করা হয় এটা এত আসে না। তাহলে কি আসে বলো, কি জানতে হবে? উদাহরণ জানতে হবে আর নামগুলা। হুম, উদাহরণ আর ব্যবহার, তাই না? জি আপু ওকে, এবার চলে আসে এক নজরে ধারকের ব্যবহার। তোমরা এগুলো লিখে রাখো, রিডিং। খালি একটা জিনিস দাগাও, এটা চেঞ্জ করে। কে বলতে পারবে 5 নম্বরে চেঞ্জ করে কি দেয়?
এসি দেয়। এসি ব্লকিং দেয়। এই ক্লাসের পোলাপাইন কই কথা বলে না কেন? আচ্ছা, দেখি না একটু কত। মারুফা আসো? জি আপু, আমি তো রেসপন্স করতেছি। হুম। অনামিশ, তুমি কি এখনো না দেখে লিখতেছো? না, লেখা শেষ করছি। তো কথা বলতেছো না কেন? তারপরে তাবাসসুম। জি আপু আছি। হুম। ঘুমায় না? ত্রিপর্ণা আছে তো? জি আপু। হুম। শ্রেয়সী তো একটু আগে কথা বলছে। প্রেরণা আছে তাই না? প্রেরণা, প্রেরণা আবার লিখে দিবে আর কি। ওকে। ফারিদা সুমাইয়া আসো? জি আপু, আবার কতক্ষণ পর পর চলে যায় আমার নেট। কে চলে যায়? আমার নেট চলে যায়। আচ্ছা ঠিক আছে। কেন চলে কই যায়? ওর কাছে জিজ্ঞেস করো তো কই যাচ্ছে, একটু পর পর জিজ্ঞেস করে দেখো। ওকে। আচ্ছা। আপু আমাকে বারবার বের করে দিতেছে ক্লাস। তুমি ওরে ধরে মাইর দাও। তোমাকে ক্লাস থেকে বের করে দেয়, এত বড় সাহস! এটা তো ঠিক না তাই না? আচ্ছা ঠিক আছে। তাহলে ধারকের ব্যবহার, ধারকের ব্যবহারের ক্ষেত্রে জাস্ট 5 নাম্বারটা একটু দাগায় রাখো, এটা চেঞ্জ করে কি দিবে? এসি ব্লকিং। এই যে আমি চেঞ্জ করে কি দিবে বলে দেই, তোমরা আবার চেঞ্জ করে কি দিবে সেইটা মনে রাখো না, হ্যাঁ? তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওকে। জাস্ট মাথায় রাখবো যে একটা জিনিসই চেঞ্জ করে এখানে। ওকে। এবার চলে আসো গাউসের সূত্র। গাউসের সূত্র থেকে কি জানতে হবে? এখানে তোমার তড়িৎ ফ্লাক্সের কথা আবারও বলছে, তড়িৎ ফ্লাক্সের পড়াশোনা আমরা করে আসি, তারপরে এখানে আরেকবার বলছে, তোমরা জাস্ট এগুলা দেখে রাখো। ওয়েবার বা টেসলা মিটার স্কয়ার দিয়েও বলে, এটা আমরা যখন ওই যে 4 নাম্বার চ্যাপ্টার পড়বো ওই সময় আরো ভালো করে পড়বো এগুলা। আচ্ছা, গাউসের সূত্র এটা জাস্ট দেখে রাখো। অ্যাম্পিয়ারের সূত্র পড়বো যখন, ওইটার সাথে মিল আছে এটার। কোনো তড়িৎ ক্ষেত্রে অবস্থিত কোনো বদ্ধ কল্পিত তলের তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট আধানের 1/ε0 গুণের সমান। ঠিক আছে? তাহলে গাউসের সূত্র থেকে আমি কি বের করব বলো তো? তড়িৎ ফ্লাক্স। তড়িৎ ফ্লাক্স বের করব। তড়িৎ ফ্লাক্স। হ্যাঁ। আচ্ছা, মোট আধানে 1/ε0 গুণের সমান। এবার আসো, এটা আমরা পরে পাবো আবার। 1 টেসলা সমান কত গাউস, এটা আসে প্রশ্নে। 10 to যদি the power বলো। 4 hours। ভালো করে দাগাও সবাই, 10⁴ গাউস। হ্যাঁ। আচ্ছা, গেল। এরপরে কুলম্বের সূত্র থেকে প্রতিপাদন করছে যে গাউসের সূত্রের সমীকরণ, এটা খুঁজতেছিলাম, এইটা ভালো করে দাগাও। গাউসের সূত্রের সমীকরণ এগুলা হলো কি তোমার, মানে নর্মালি ধরো মেডিকেল ভর্তি পরীক্ষা আসে না এই ধরনের রাশি বা এই ধরনের সূত্র সমীকরণ, এগুলো হলো তোমার, তোমরা যখন এই যে প্র্যাকটিস টেস্ট দিবা তখন পাবা এগুলা। ঠিক আছে? কোচিং এর পরীক্ষা বলো বা প্র্যাকটিস কোশ্চেন বলো, তখন পাবা, এগুলো নর্মালি দেয় না। ওকে, মুভিং অন। এরপরে দেখো এখানে কি পড়বা এই টপিক গুলা থেকে? চার্জিত লম্বা চোঙের দরুন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখান থেকে জাস্ট সমীকরণটা পড়বা। কি সমীকরণ পড়বা? এই সমীকরণটা পড়বা। চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এখান থেকে সমীকরণ পড়বা। ঠিক আছে? জাস্ট এতটুকুই। তে আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট টপিক দেখো, কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। এই জায়গাটা পড়লে আমাদের এই চ্যাপ্টার পড়া শেষ। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে। এখানে কি জানবো দেখো, আমরা চ্যাপ্টারের শুরুতে পড়ছিলাম যে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কোন ধরনের চার্জ লাগবে আমার? বিন্দু চার্জ। বিন্দু চার্জ। চার্জ। হ্যাঁ, বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য। তারপরে চার্জযুক্ত বস্তু যাদের আকৃতি মধ্যকার দূরত্বের চেয়ে অনেক ছোট, মানে দূরত্ব কম। তারপরে কুলম্বের সূত্র স্থির চার্জ বা চার্জ বিন্যাসের জন্য প্রযোজ্য। হ্যাঁ, স্থির চার্জ
দাগাও, যা যা দাগাচ্ছি আমি দাগাই ফেলো। আর কি বলছি, এটার বেগ কম হইতে হবে, বেগ হইতে হবে অনেক কম। ওকে, কি বলছি বুঝছো? কি বলছি বলো তো, কুলম্বের সূত্র কখন কখন প্রয়োগ করতে পারবো আমরা? বিন্দু চার্জের ক্ষেত্রে যখন দূরত্ব অনেক ছোট হবে, হুম, স্থির চার্জের ক্ষেত্রে আর বেগ যখন কম হবে তখন। মানে দেখো সবই কম, চার্জের আকার ছোট হবে, দূরত্ব কম হবে, তারপরে কি সেটার বেগ কম হবে, আর সেটা যখন স্থির থাকবে, তাহলে সবকিছু কম কম হইলে আলটিমেটলি কুলম্বের সূত্র আমি প্রয়োগ করতে পারবো। আরেকটা কথা বলছে, সদৃশ চার্জের ক্ষেত্রে প্রয়োগ করা দুরূহ, এই কথাটার মানে কি? করাই যায় না। অসম্ভব। ভালো, হ্যাঁ, ভালো করে প্রয়োগ করা যায় না। তাহলে আমরা এখানে মনে রাখবো বিসদৃশ বিন্দু। ঠিক আছে, মানে বিসদৃশ চার্জের ক্ষেত্রে, মানে একই রকম না, এই ধরনের চার্জের ক্ষেত্রে আমি কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি, বিন্দু চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি, আর সবকিছু কম থাকবে, বেগ কম থাকবে, দূরত্ব কম থাকবে। পারা যাবে? ঠিক আছে, তাহলে এই কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কিন্তু পরীক্ষায় আসবেই, আসবেই। আগেও বলছি প্রযোজ্যতা থেকেই সীমাবদ্ধতাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এবার দেখো প্রয়োজনীয় গাণিতিক সূত্রাবলী এখানে যা আছে এগুলো এতক্ষণ আমরা আলাপ করছি। তোমরা যেটা করবা, তোমরা এই যে ধারকত্বের যতগুলা সূত্র পাইছো আজকে সব একসাথে করে ফেলবা। তারপরে এই চ্যাপ্টারে তোমার এই যে সিমিলার যে রাশিগুলোর সূত্র, যেমন ই দিয়ে কয়েকটা সূত্র পাবা, ভি দিয়ে যতগুলো শিখাইছি আজকে ক্লাসের মধ্যে সবগুলো একসাথে করে আজকে হোমওয়ার্ক সাবমিট করবা। বুঝছো? আজকে কিন্তু অনেক টাইম পাচ্ছো, লেকচার 7টার আগেই শেষ হয়ে যাবে, তো এই টাইমে পুরোটা কিন্তু পড়াশোনা করতে হবে। ওকে, তাহলে স্থির তড়িতের পড়াশোনা আমাদের এখানে শেষ। এই চ্যাপ্টার থেকে ম্যাথ তেমন আসে না, যা দাগানো আছে এই ম্যাথ গুলাই আসে।